তুমি এত রাতে আসছো কেন? তোমাকে না বলছিলাম কাজ শেষ করে আমাকে ফোন দিবা? তোমার কি এত রাতে কাজ শেষ হলো? কাজ আমার অনেক আগেই শেষ হয়েছে, কিন্তু আমি একটু ইচ্ছা করেই লেট করে আসলাম। তুমি লেট করে আসছো, সেটা রাত 12টা বাজে আমার বাসার সামনে এসে তোমার সেটা জানাতে হবে? 12টা বাজতে এখনো 5 মিনিট বাকি। দেখো, তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিও না, আমি কিন্তু তখন তোমার 12টা বাজিয়ে দিব। আচ্ছা, তুমি এত অল্পতে কেন রেগে যাও আজকাল? বলো তো বলো তো, আজকে কত তারিখ? 22 কোন মাস? মার্চ। 22শে মার্চ। তার মানে আর 5 মিনিট পর, না 4 মিনিট পর 23শে মার্চ হবে। সো 23শে মার্চ আমাদের জন্য এত ইম্পর্টেন্ট কেন বলো তো? এখানে কি কেবিসি চলতেছে? কেবিসি কি? আচ্ছা, কনভেনিকে করার কথা। তুমি কিন্তু অ্যান্সারটা দিতে পারবে না। হ্যাপি অ্যানিভার্সারি। আজকে আমাদের অ্যানিভার্সারি? একটা থাপ্পড় মারবো তোকে। রিলেশনের এই কয়দিন আমাদের অ্যানিভার্সারি ডেটটা ভুলে গেছিস তুই? আমার তোমাকে প্রপোজ করার দিনটা খুব স্পষ্ট মনে আছে, কিন্তু তোমার আমার প্রথম দেখা তোমার মনে নাই। এখন প্রথম দেখার দিনটা যে সেলিব্রেট করা যাবে না, এটা কোথাও লেখা আছে? সো হ্যাপি অ্যানিভার্সারি। দিবা না? পড়িয়ে দাও। পড়াই দিব? সুন্দর। অনেক ভাবা আছে তো, যাও তাও এটা। বাই। আসেন স্যার, আসেন স্যার। এই যে এই জমিটা দেখতেছেন, এই জমিটা হচ্ছে অত্র অঞ্চলের সবচাইতে ভালো জমিন। আপনি জমিন মেলা পাবেন, কিন্তু আপনি দেখবেন যে দলিল ঠিক নাই, খাজনা খারিজ দেওয়া নাই, হ্যাঁ, মিউটেশন করানো নাই। মানে দুঃখের কথা কি বলবো, জমিটা আমার খালাতো ভাই, তার প্রিয় জমি ছিল, কিন্তু এখন হচ্ছে কি যে সে বিক্রি করে দিতেছে। আপনি যদি নেন, আজকে আপনারা বায়না করে দেবো, কালকে আপনি রেজিস্ট্রেশন করবেন, পরশুদিন আপনি এখানে ঘর তুলবেন। এই হইতেছে জমি। এই জমির কথা আপনাকে বলছিলাম স্যার। দেখেন, নিজের চোখে দেখেন স্যার, কি সুন্দর জমি। স্যার, আমি আপনাকে কোনো জোরাজুরি করব না, কিন্তু একটা জিনিস বুকে হাত দিয়ে বলতে পারবো, এই ঢাকা শহরে এত কম দামে এত ভালো জায়গায় এত ভালো জমি আপনি কোথাও পাবেন না। শুধু একটাই জিনিস, সেটা হচ্ছে আজকের মধ্যে আপনার একটা সিদ্ধান্ত দিতে হবে। আমাদের স্যার অপেক্ষা করতেছে। স্যার বুঝছেন না, ওই ঢাকা শহরে মানে এত দালাল ভরে গেছে। এই এই আপনি কারে দালাল বললেন? হ্যাঁ, কারে বলতেছেন দালাল? আপনি যার গায়ে লাগছে তারই দালাল বলছি। এই ফালতু কথা, আপনি দালাল মিয়া? আমি দালাল? তোরে একটা থাপ্পড় দিয়ে কিন্তু দাঁত ফলাই দেবো। নেন ভাই, আপনি বয়স্ক লোক, কিরকম ব্যবহার করতেছে। দালালের মতো কথা সে বলতে স্যার, আমারে বলে দালাল। আমার ভাইয়ের জমি আমি বিক্রি করতেছি, আইসা দালাল। আমার চাচার জমি এটা। দালাল জানি বলকার? তুই দালাল? তুই দালাল, 14 গোষ্ঠী দালাল। তোরে আমি জমি বেচাইতেছি, খারাপ। তুই জমি বেচবি? আমার পার্টি রেডি, সে জমি কিনবো। কি ভাই কিনবেন আপনি? হ্যাঁ কিনবই। এই যে দেখছেন, তো আমার কাস্টমার কি ধনচা? আমার কাস্টমার কি এনে হাওয়া খাইতে আসছে নাকি? সে জমি কিনবে। কিনবেন না ভাই? আপনি 50,000 টাকা এখনই বায়না করেন, কালকে আপনার নামে রেজিস্ট্রেশন হবে। দেন 50,000 গাড়িতে। ভাই আমি এই একবার দিচ্ছি, এই জমি আমার। ভাই আপনি এখনই জমির মালিকের সাথে কথা বলেন, আমি অফিস থেকে ফিরেই 2 লাখ টাকার বাইনা পাঠিয়ে দিচ্ছি। আর আপনি আসলে একটা ধনচা। 2 লাখ টাকা নগদে বিক্রি হয়ে যাইতেছে জমি, আপনি বকেয়া কবে দিবেন না দিবেন? হ্যাঁ মিয়া ভাই, আপনি এক কথা কান দিন না তো, এসব ফালতু লোকের কথা শোনার দরকার নাই। আপনি এক কাজ করেন, আপনি বাসায় যান, গিয়া নাকে তেল দিয়ে ঘুমান। শোনেন, আমি বিকেলবেলা ওই আবুল ভাইটা নিয়ে আসতেছি। আবুল ভাই কি? আরে আমার ভাই, খালাতো ভাই, জমির মালিক। ও আচ্ছা, যান, আপনি যান। ঠিক আছে, আপনি আসেন। হ্যাঁ। এই আপনি তো ফালতু অভিনেতা, আপনি তো অভিনয় জানেন না। আপনি তো এত টাকা দেওয়া ঠিক না। তারপরেও নেহাত আমরা ভালো মানুষ, আপনার আমি দিয়ে দিতেছি। দাঁড়ান, ধরো তো বাইর করে টাকা, আস্তে আস্তে পড়ে যাবো। আরে টাকা তুমি ভালো দাও, পাঁচই দিব না কম দিব? দেওয়া উচিত তো 2। দাও দাও, 5 দিয়ে দাও। ধরেন, জঘন্য অভিনয় করে। যান যান, যান।
ভাই দরকার লাগলে আবার ডাইকেন। তোমার এরাও ডাকবো, তুমি যে অভিনয় করছো। কোট পইরা জায়গা কোট খোল। আরে কি হলো রে ভাই, এত দান্দা করলেন ভাই, একটা কুট দিলে কি হয় ভাই? কথা কম, কথা কম। লন্ডি থেকে বাড়া। তুই বেটা অভিনয় করতে পারছ না, তোর আমি তাও 5,000 টাকা দিছি। আমি তো থিয়েটার করা লোক না। এই স্বর্ণের চেন এটা, কই নাই তো স্বর্ণের, কইলে তো পকেটে ভরে রাখতেন। খোলেন মিয়া। স্বর্ণের এর কোনো ব্যবহার হইলো আপনাদের? আংটি আংটি। ব্যবহার দেখছস কি? ব্যবহার তুই দেখছস কি? যখন আমি কাঁসার মধ্যে দিব না তখন বুঝবি। ডাইকেন আরো। হ্যাঁ যান। তোর এরকম তোর টাকা মরুন নাকি? আবার কয়ে, দেখ, মামা মামা আবার কয়ে হার্টের রোগী না হাট মাট কি বেটা, এখন টাকা আছে, টাকার গরম থাকেই আলাদা। মামা পাও জানি কত মামা। কি? Hey mama, hey mama. Mama, 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 mama. ইস্কান্দার কম্বো চিকেন ইস্তানবুল কাবাব, আদানা কাবাব চিকেন। কি মুখস্থ করস? মুখস্থ করি না, মেনু দেখি, অর্ডার দিব। অর্ডার দিবি মানে? ক্ষুধা লাগছে না? এই এদিকে চল। কোথা আমার লাগে নাই? হ্যাঁ, আমি মানুষ না, আমি কি রোবট? আর এগুলো মুখস্থ করতেছস তুই? রাখ। কেন রাখবো? আমার ক্ষুধা লাগছে, আমি অর্ডার দিব। তুমি এনে নিয়ে আসছো কেন আমাকে? টাকা আছে নাকি? টাকা নাই তাহলে আনছো কেন তুমি আমাকে এখানে? হবে হবে ব্যবস্থা, তোর ধৈর্য ধর, সবুর কর, সবুরে মেওয়া ফলে। মেওয়াটাও তো ফলতেছে না, মেওয়া ফললে তো তা খাইতে পারতাম। কথা শিখছস মেলা। চিকেন ইস্তানবুল। রাখি। আমি অর্ডার দিব মামা। এটা টানাটানি করিস না, মানুষের দেখতে পারে মন্দ বলবে। তো এখানে তো কেউই নাই, মন্দ বলার কেউ আছে নাকি? শোন, আমি তুই মাথা গরম করিস না, তোর আমি পেটে ক্ষুধা থাকলে মাথা গরম এমনিতেই থাকে। আর সব থেকে বড় কথা, বিকালে আমার নুপুরের সাথে দেখা করতে হবে। এই কাজটা দেখা করবি তুই? নুপুরের সাথে ডেট আছে। থাপ্পড় দিয়ে তোর কাঁচটা ফাটাই ফেলাই দেবো। কেন? তোর একবার কিছু নুপুরের সাথে দেখা করবি না, কোনো সম্পর্ক রাখবি না। ও একটা ভালো মেয়ে, আর তুই তো একটা বাটপার। ও আমি বাটপার? আমি বাটপার হলে তুমি কি? তুমি বাটপারের মামা, তুমি বিশ্ব বাটপার। চুপ চুপ চুপ। বাটপার, বিশ্ব বাটপার। পাইছি, প্লেয়ার পেয়ে গেছে। মেরাবে না, কিন্তু দেখে তো মনে হয় পেলে। পেলে মেরাবে না, একটা হয়েছে। তুই না থাক, লক্ষ্মী ছেলে মতন বুঝলে কোনো কথা বলবি না। আমি পয়সা অর্ডার দিই। চাহার নাম কর, আমি টাকার ব্যবস্থা করতে। হারিস ভাই, আপনি তো পাশারে তো নিষ্ঠুর কেমন হইলেন? আপনি সেই যে চলে গেলেন, আর কোনো খবর নাই। আমি সারা দেশ আমি তন্ন তন্ন করে আপনারা খুঁজছি, শুধু ঢাকা শহরে খুঁজি নাই। ওই যে কবি বলিয়াছেন না, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু, আমি শিশির বিন্দু খুঁজে পাইনি আপনারে। আপনি কোথায় গেছিলেন, কই গেছিলেন হারিস ভাই? সরি, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমি তো হারিস না, আমার নাম হচ্ছে ফারুক। আপনি কি বললেন, কি নাম বললেন আপনার? জি, আমার নাম হচ্ছে ফারুক। আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। এদিকে আয় তো দেখি। তোর হারিস মামাকে, হারিস মামা না হতেছে, সে করতেছে, তার নাম বলে ফারুক। না তো, কি? আমি তো হারিস মামা না। এই যে দেখ, সেই নাক, সেই ঠোঁট, সেই জিব্বা। না না না, হারিস ভাই। হারিস মামা তো আরো ফর্সা ছিল, সে তো শ্যামলা কালো। তাই নাকি? তাহলে আমি ভুল করতেছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেই হারিস ভাই। এখন বুঝছি, ওই যে একটা মানুষ বলে না যে পৃথিবীতে নাকি 9 জন মানুষ একরকম হইতে পারে। 7 জন মামা, 9 জন না। আরে বাবা, এত পেঁচাস কেন হইলো? 7 আর 9-এর ভিতরে পার্থক্য কি? মিললে তো মিলল। মানে ঘটনাটা হয়েছে কি, ওই খুব ছোটবেলায়, হ্যাঁ, আমার এক ভাই ছিল হারিস ভাই। আজ থেকে 17-18 বছর আগের ঘটনা আর কি। তো আমরা 2 জন নদীতে গামছা পইরা গোসল করতে নামছি। হঠাৎ আমি ডুবে যেতেছিলাম, আমি কইছি বাঁচাও বাঁচাও বাঁচাও, কে আছো? তখন হারিস ভাই আমার এসে বাঁচাইছে। কিন্তু এই বাঁচানোর পর যে কোথায় চলে গেল, সে কী কারণে গেল আমি আর জানি না। কাছে আপনার আমি ওই হারিস ভাই মনে করে ভ্রম করছি। যাই হোক, আপনি ফারুক ভাই থাকেন, অসুবিধা, কিন্তু আমার দিলের ভিতরে আপনি হারিস ভাই। তো আজকে
একটু খাওয়া দাওয়ার কথাটা যদি বলো বলো যদি রাজি হয় রাজি হবে? বলো আচ্ছা আচ্ছা হারিস ভাই, না থুকু ফারুক ভাই, মানে আমার একটু শখ কি, মানে আমি হারিস ভাইরে খাওয়াবো, কিন্তু হারিস ভাই তো নাই, কোথায় আছে, কি করতেছে আমি তো জানি না। চাইছিলাম কি আপনি যদি আমাদের সাথে একটু খাইতে, মানে আমি চাইতেছি আমি আপনাকে আপ্যায়ন করবো, সব কিছু আপনি যা ইচ্ছা তাই করবেন, তাহলে আমি দিলে আমি একটু শান্তি পাইতাম রে ভাই। আরে না না না, আমি কেন? ভাঙ্গা পড়ো না মামা, মামা ভাঙ্গা পড়ো না মামা। হারিস মামা পানির নিচে ভালো আছে, সুস্থ আছে। প্লিজ ভাই প্লিজ, ভাই আপ্যায়িত হইবেন ভাই। হার্টের রোগী, ওনারে মানা করেন না প্লিজ। যে কোনো সময় উনিও হারিস মামার কাছে চলে যেতে পারে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা তো ব্যস্ত হবেন না, আমরা একসাথেই খাওয়া দাওয়া করবো। ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তিনটা ইস্কান্দার। খাওয়া তো টেস্টি হয়েছে, ভেরি ফাইন। ইস্কান্দার চিকেন এটা, চিকেন করলে ইস্কান্দার চিকেন। ইস্কান্দার চিকেন খান ভাই, ইস্কান্দার চিকেন। মামা মামা হ্যাঁ তাড়াতাড়ি খাও, তোমার না 4টার সময় মিটিং আছে। এই, আমার আবার কিসের মিটিং? আজকে আমি ফ্রি। তোমার না 4টার সময় একটা মিটিং আছে। মিটিং নুপুর নুপুর। ও এই তুই আগে বলবি না সেটা, এখন বলতেছিস কেন? হাসেম, ফারুক ভাই, ফারুক ভাই একটু একটু যদি আপনি বেয়াদবি মাফ করেন, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম ছোট্ট। বলুন। বিষয় হচ্ছে কি, আমার একটা মিটিং আছে বিদেশিদের সাথে 4টার সময়, আমি একটু উঠতে চাইতেছি, যদি আপনি অনুমতি দেন। ঠিক আছে, আপনার তো তারা থাকলে আপনি চলে যেতে পারেন। আসি ভাই, চলো না মামা চলো। তারা আবেগরে বাধা দিবি না কোনো সময়, রাক্ষসের বাচ্চা। এই নাও টিপস। ধরো। স্যার বিলটা? ও বিলটা দিব আমার ভাই, ওই যে খাইতেছে নিরিবিলি, ওই দিব। আর ভাই বাই। আর কত সময় চাও রেজন? হ্যাঁ, 1.5 বছর আমাদের রিলেশন, এখন আমার এমবিও শেষের দিকে। তুমি তোমার পড়াশোনা শেষ করেছো আর 2 বছর আগে, এখন পর্যন্ত একটা ভালো জব তুমি নিতে পারোনি। আর কত সময় লাগবে তোমার একটা ভালো জব নেওয়ার জন্য? তুমি কি তোমার ফ্যামিলি থেকে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে পারবে? তুমি আমাকে আরেকটু সময় দাও, আমি আরেকটু সময়? এই আরেকটু সময় কতটুকু সময় আমাকে একটু বলো তো, স্পষ্ট করে ওই সময়টা বলো তো আমাকে, বলো। এই ধরো 6 মাস। কি 6 মাস? 1.5 বছর পর তুমি আবার আমার কাছে আরো 6 মাস চাচ্ছ। আসলে দোষটা না আমারই। আসলে তুমি না এখন আমাকে তোমার গ্র্যান্টেড মনে করা শুরু করে দিয়েছো। এখন আমি তোমাকে যাই বলি না কেন, তোমার কোনো কিছু গায়ে লাগে না। তোমার তো মনে হয় আমি সবসময় তোমার সাথেই আছি, তাই না? কিন্তু তুমি রং। আমি তোমার গ্র্যান্টেড না। বাসা থেকে বাবা অলরেডি আমার বিয়ের জন্য পাত্র দেখা শুরু করে দিয়েছে, যে কোনো সময় আমার বিয়ে দিয়ে দিবে। শোনো, তোমাকে শুধুমাত্র আগামী 1 মাস সময় দিলাম। তুমি এই 1 মাসের মধ্যে যদি আমার বাসায় বিয়ের প্রস্তাব না পাঠাও, তাহলে আমাদের রিলেশনটা শেষ। ইটস ওভার। আচ্ছা ওভার মানে কি? সরি আমি, আচ্ছা ঠিক আছে বসো, আচ্ছা বসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি 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 1 মাসের মধ্যেই আমার মামাকে তোমাদের বাসায় পাঠাবো। আচ্ছা শোনো, গত 1.5 বছর যাবত আমি তোমাকে একটা কথা বলবো করে বলতে পারি নাই। তো আমার মনে হয় আমাদের সম্পর্কের এমন একটা জায়গায় আমরা আছি এখন, তোমাকে আসলে বলে দেওয়া উচিত। দেখো, তুমি এখন অহেতুক কোনো ড্রামা ক্রিয়েট করবে না। আমি তোকে ভালো মতো চিনি। তুমি এখন আমাকে ইমোশনাল কথা বলে ইমোশনাল ব্ল্যাকমেল করবা। কোনো কথা বলবো না আমার সাথে এখন। আচ্ছা ঠিক আছে, তোমার আমার কোনো কথা শুনতে হবে না। এবার এইভাবে চোখ রাঙিও না আমার দিকে, দেখো আমার ভয় লাগে কিন্তু। হ্যাঁ, কবে তোমার এই চোখ রাঙানি দেখে
বাংলা সিনেমার বাবাদের মতো আমি বুকের বাপাশে হাত দিয়ে মাটিতে ধুপ করে পড়ে যাব, তখন কিন্তু আমার দিকে তোমার সাথে না রাগ করে বেশিক্ষণ থাকাও যায় না। নাও, ফুচকা খাও। এটা দাও, এটাতে ডিম বেশি, এটা দাও। ঝাল আছে কিন্তু। সমস্যা নেই। মনে পড়ছে, হ্যাঁ আমি বললাম তো তোমাকে ঝাল। মনে পড়ছে। তোমার ভাগের অংশ কি মামুন? তোমারটাও আছে। গুনা নাও, গুনা উচিত তো। আপনারা যে পার্টনারের সাথে বিট্রে করবেন না, এখন এইটুকু বিশ্বাস আমার আছে। বস, আমার কোনো প্ল্যান করলে এই অদমটা কিন্তু রাখেন। সরি মামুন, তোমাদের সাথে আমাদের আর কখনো দেখা হবে না। আমরা বাসাটা চেঞ্জ করে ফেলতেছি, আমাদের খুঁজে পাবো না কখনো। এটাই আমাদের শেষ দেখা। ভাইজান যে কি যে কর না, ছোট্ট একখান দুনিয়া, কার লগে কখন কার দেখা হয়ে যায় এটা তো কম যায় না। আর ভাইজান মৃত্যুর আগ পর্যন্ত শেষ দেখা বলে কিছু নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন যাও। আর দীপ্তা, তোমার আমি একটু উপদেশ দিই। সেটা হলো, স্বপ্ন যখন দেখবা তখন বড় স্বপ্ন দেখবা, তবে খেয়াল রাখবা স্বপ্ন দেখতে গিয়ে যেন আবার চিথে না পড়ে যাও, হোঁচট না খাও। জীবনে চলার পথে অনেকেই তোমাকে আপন করতে যাবে, কিন্তু সত্যিকারের কে তোমাকে আপন করতে চাইতেছে সেটা বোঝার চেষ্টা করবা, তাইলে সুখী হবা জীবনে। থ্যাংক ইউ সো মাচ মামা, আপনার উপদেশটা আমি সবসময় মনে রাখবো। আজ আমি আসি, টেক কেয়ার। বস আমিও যাই তাইলে। বাই, আমি গেলাম। আসসালামু আলাইকুম। ভালো থাকো। হ্যাঁ নুপুর, বলো। তুমি কি এখনই একটু দেখা করতে পারবে আমার সাথে? এখন কেন, কোনো সমস্যা? না না, সমস্যা না। বাবা আজকে আমাকে আমার কোনো পছন্দ আছে কিনা জিজ্ঞেস করেছিল। আমি তোমার কথা বলেছি, সেটা নিয়েই কথা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। কি হয়েছে, কি বলে নুপুর? যাইতে বললো, হুম, ওর বাবার সাথে নাকি ইমিডিয়েটলি দেখা করতে হবে। কি নুপুরে বিয়ে করবি? যা দেখা কর ওর বাপের সাথে। জীবনে তো কম মানুষ ঠকালাম, আর ওনার আমরা বুঝতে দিতে পারবো না। তুই যেহেতু বিয়ে করবি, নুপুরে চাইতেছিস বিয়ে করবি, করবি করবি করবি। আমার কথা ক্লিয়ার, শেষ। কি এবার খুশি? তুমি যাবো আমার সাথে? অবশ্যই যাবো, যাবো না কেন? কালকেই যাবো। আজকে তুই দেখা করে যা, যা। থ্যাংক ইউ। আমি যাবানোর পর বলো, খাওয়া শেষ করে বলো। সরি ভাই, আপনারা আমি কিছু কথা খোলসা করে বলতে চাইতেছি। রেজানের বাপ ছোটবেলায় মারা যায়, তার মা আর আমি হলো পিঠাপিঠি ভাই বোন। দেখেন, আমি দীর্ঘদিন আমেরিকাতে ছিলাম। দেশে এসে আমি শুনলাম যে সে আপনার কন্যা, তার সাথে আমাদের রিজনের একটা সম্পর্ক হয়েছে। তো এখন আপনাকে আমার অনুরোধ যে আপনি ওদের সম্পর্ককে মেনে নেবেন। মানে আমি চাই যে রিজনের সাথে নুপুরের বিয়ে হোক। দেখুন, বাবা হিসেবে আমি নিজেকে যথেষ্ট আধুনিকই মনে করি। আমার মেয়ে নুপুরও অনেক কম বয়সে তার মাকে হারিয়েছে। বলতে পারেন আমিই তার মা, আমিই বাবা। অবশ্য সবসময় যে কোনো ব্যাপারে আমি আর আমার মেয়ে খোলাখুলি আলোচনা করেছি, কিন্তু তারপরেও এটা বিয়ের একটা ব্যাপার, অনেক বড় একটা বিষয়, বুঝতেই পারছেন। এভাবে অল্প সময়ের আলোচনায় এখনই আমি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না। অবশ্য রেজওয়ানের কথাবার্তা আমার খুব ভালো লেগেছে।
তারপরেও আমি একটু সময় নিতে চাচ্ছি, একটু ভেবেচিন্তে তারপরে আপনাদেরকে সিদ্ধান্তটা জানাই। অবশ্য আমার মেয়ে নুপুরও নিশ্চয়ই আমার এই সিদ্ধান্তে অখুশি হবে না। না বাবা, আমি তোমার সিদ্ধান্তে কখনো অমত করব না। ইভেন রেজওয়ানও কখনো অমত করবে না। আমি ওকে চিনি তো, আমি জানি শেষ পর্যন্ত তোমার এই ছেলেটাকেই পছন্দ হবে। ঠিক আছে ভাই, তাহলে আপনার কথা আমি মেনে নিলাম, কিন্তু একটা অনুরোধ, আপনি বেশি দেরি করেন না। মানে আমার আমেরিকা যাওয়া খুব জরুরি, আমি টিকিটও করে ফেলছিলাম, কিন্তু রিজনের কথায় আমি আবার আমার যাওয়াটা পিছিয়ে দিছি। না না, আমি খুব বেশি সময় নিব না, জাস্ট আত্মীয় স্বজনদের সাথে একটু আলাপ আলোচনা করে নেওয়া আর কি। আর তাছাড়া আমার মেয়ের মামাদের সাথে আলোচনা করাটা খুব জরুরি, কারণ ওর মামারা ওকে খুব আদর করতেন। ভাইজান, যদি কিছু না মনে করেন আজকে উঠি। কিছুই তো খেলেন না? না, আজকে আর খাবো না, কারণ আমার একটু কাজ আছে। চলুন আপনাদের এগিয়ে দিয়ে আসি। আসি। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? বিয়ের দিনটা আজকে ঠিক হয়ে গেলে ভালো হতো না? আরে বাহ, এতদিন তো আপনি আমার কাছে সময় চেয়েছেন, আজকে কয়টা দিন সহ্য হবে না আপনার? এই কটা দিন, এই কটা মুহূর্তই সহ্য হচ্ছে না আমার। আমি বাবাকে বুঝিয়ে বলবো, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়ে ডেট ফাইনাল করতে বলবো, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ মামা, আসি। হ্যালো সুইটহার্ট, কি অবস্থা? ভালো। আচ্ছা রেজওয়ান, বাবা যে কালকে তোমাদের সাথে নিচে নামলো, তখন কি তোমাদের কিছু জিজ্ঞেস করেছে? না তো, তেমন তো কিছু বলে নাই, এই নর্মাল কথাবার্তাই। কেন, কি হয়েছে? কি হয়েছে সেটাই তো ভালোভাবে বুঝতে পারছি না। কালকে তোমাদের সাথে নিচের থেকে আসার পর বাবা কি নিয়ে জানি চিন্তা করছে, আমার সাথে ভালোভাবে কথাও বলছে না। তাই নাকি? কিন্তু আমাদের সাথে নামার সময় তো সব কিছু ঠিকঠাকই ছিল। জানি না, আমিও ঠিক বুঝতে পারছি না। আরে তুমি শুধু শুধু ওভারথিঙ্ক করতেছো, তেমন কিছুই না। সে অথবা তোমার মাকে মিস করতেছে। তুমি বিয়ের পর আমার এখানে চলে আসলে সে একা হয়ে যাবে না? একা হয়ে যাবেন মানে? শোনো, বিয়ের পর প্রত্যেকটা দিন আমি আমার বাবার বাসায় আসবো। তোমার বাসায় রান্না বান্না আমি করতে পারবো না। আর তোমাকে না আমি বলছি, আমার যত পছন্দের খাবার আছে সব কিছু ইউটিউব দেখে কিভাবে রান্না করতে হয় সেটা শিখে রাখবা। হ্যাঁ তো শিখতেছি তো, আমি তো প্রতিদিনই রান্না শিখতেছি। ইভেন আমি ওই গার্লিক মাশরুম, চিকেন স্টেক, সটেড ভেজিটেবল এগুলো বানানো শিখে ফেলছি অলরেডি। এই তো, গুড বয়। আচ্ছা শোনো না, এই কাল বিকালে একটু মিট করবা? করা যায়। কখন? আমি তোমাকে জানাবো। ওকে, এখন রাখছি, বাই। বাই বাই। মানুপুর, আমি তোমার খাবার ব্যবস্থা করছি। না মা, একটু বস, তোর সঙ্গে কথা আছে। আহ বস, শরীর খারাপ নাকি? এই অসময় ঘুমোচ্ছিস? না বাবা, আজকে রেজনের সাথে আমার বিকেলবেলা দেখা করার কথা ছিল। ও বলেছে ওকে ফোন দিলেও টাইমটা জানাবে। সে তখন থেকে ফোন দিচ্ছি, ও ফোনই ধরতেছে না আমার। আমি এই বিষয়টা নিয়েই তোমার সাথে আলোচনা করতে চাচ্ছিলাম। রিজওয়ান আর কখনোই তোমার ফোন রিসিভ করবে না। কেন, কি হয়েছে? রিজওয়ান এখন থানায়। থানায় মানে? রেজন থানায় কেন যাবে? আর বাবা, তুমি কথা কিভাবে জানো? আমি জানি, আমি নিজে ওই টাউটটাকে থানায় পাঠিয়েছি। ওরা ওই মামা ভাগ্নি, দুইটাই ফ্রড। বাবা প্লিজ,
আমি রেজওয়ানকে অনেক ভালো মতো চিনি। আমি আমার ভার্সিটির প্রথম থেকে ওকে চিনি। আমি অনেক ভালো একটা ছেলে, ও কখনো খারাপ কিছু করতে পারে না। হ্যাঁ ফাইন, তোমার ওকে ভালো লাগেনি, তুমি সেটা আমাকে বলতে পারতে। তাই বলে তুমি তুমি ওর এরকম ক্ষতি করবে? চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবি না। বাইরের দিকটা দেখেই একজন মানুষকে চেনাটা এত সহজ না। অবশ্য আমিও চিনতে পারিনি। আমাদের ভাগ্য ভালো, সেদিন ওদের সঙ্গে আমি নিচে গিয়েছিলাম। নিচে গিয়ে কি দেখেছি জানিস? ওরা যে গাড়িটা নিয়ে আসছিল, ওই গাড়িটা আমার বন্ধু সায়েমের। ড্রাইভার তো আমাকে দেখে তাড়াহুড়ো করে লুকানোর চেষ্টা করলো। আমি গাড়িটা দেখে প্রশংসা করলাম, আর ওই বাটপার, আরে ওর মামা, ও বলে কি না যে গাড়িটা নতুন কিনেছে। আমি অবশ্য তখনই বিষয়টা সাইমকে জানাই। সাইম ওর ড্রাইভারের সঙ্গে কথা বলে আমাকে জানালো ওরা নাকি মাঝে মাঝে টাকার বিনিময়ে ওর ড্রাইভারের কাছ থেকে গাড়িটা নিয়ে এদিক ওদিকে যায়। এখানেও আসার সময় ও ড্রাইভারকে বলেছে যে ওই কেউ যদি জানতে চায় বা জিজ্ঞেস করে যে গাড়িটা কার, যেন বলে যে ওদের। ড্রাইভার তো আর আমার বাসা চিনে না, তাই হুট করে এখানে এসে আমার কাছে ধরা পড়ে গেছে। আমার না শুরুতেই সন্দেহ হচ্ছিল তারা বিয়ের জন্য কেন এত তাড়াহুড়ো করবে মামা ভাগ্নে। দেখ মা, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। উনি আমাদের অনেক বড় বিপদের হাত থেকে রক্ষা করেছেন। বিষয়টা একবার ভেবে দেখ, যদি ওই ছেলের সঙ্গে তোর বিয়ে হতো, ব্যাপারটা কেমন হতো ভাবতে পারিস? আমি আজকে সকালে থানায় গিয়ে ওদের নামে কমপ্লেন করেছি। পুলিশ গিয়ে ওদেরকে বাসার থেকে ধরে নিয়ে আসছে। ওরা দুইজনে আমার সামনে দোষও স্বীকার করেছে। আজ এবং কাল সরকারি ছুটি, আগামী পরশুদিন ওদেরকে কোর্টে তুলবে। আমি জানি তুই খুব কষ্ট পাচ্ছিস, সময়ের সাথে সাথে এই কষ্টটা কেটে যাবে। আমি আগামী মাসে তানজিবের সাথে তোর বিয়ের ব্যবস্থা করছি। বাবা, তুমি আমার একটা রিকোয়েস্ট রাখবে? কি রিকোয়েস্ট? বাবা তুমি প্লিজ ছাড়ানোর ব্যবস্থা করো বাবা, প্লিজ। কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই মামা ভাগ্নে দুইটাই ফ্রড, এদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। বাবা আমি আর কোনোদিনও তোমার কাছে কোনো কিছু চাইবো না, তুমি প্লিজ আমার এই রিকোয়েস্টটা রাখো বাবা, প্লিজ। আমি দরকার হলে তুমি যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছো আমি সেই ছেলেকে বিয়ে করব, কিন্তু বাবা এটা আমার লাস্ট রিকোয়েস্ট তোমার কাছে, প্লিজ ওদেরকে ছাড়ে দাও বাবা, প্লিজ। তুমি আমাকে কথা দিচ্ছ তো? আমি তোমাকে ছুঁয়ে ছুঁয়ে কথা দিচ্ছি, তুমি ওদেরকে ছাড়িয়ে নিয়ে আসো, তারপর তুমি যা বলবে আমি তাই শুনবো। দুজনের ফ্রড, বুঝতে পারলি? আমি আগেই তোকে বলেছি। আমি তোমার কাছে লজ্জিত। রিজন রে, আমি খারাপ পথে আছি, আমি খারাপ পথে আছি। তুমি হয়তো জানো না, রিজনের মা 2 বছর যাবৎ অসুস্থ। সে ক্যান্সারের রোগী, প্রতি মাসে 2 বার করে কেমোথেরাপি দেওয়া লাগে, যার কারণে তাদের অনেক টাকা খরচ হয়ে যায়। রিজন চেষ্টা করছিল চাকরির জন্যে, আমি দিশা না পাইয়া রিজনকে বলছি খারাপ পথে আয়। তখন রিজন এই পথে আসছে।
আমি আমি রেজওয়ানকে মাইনে নিতে বলবো না, শুধু একটা কথা বলবো, রেজওয়ান কোনো খারাপ ছেলে না, সে কোনো 2 নম্বর না। রেজওয়ান রেজওয়ান আসলে তোমারে ভালোবাসছে। মা মা তুমি তারে বর্তমান দিও না, বর্তমান দিও না। শুনেন মামা, মায়ের জীবন বাঁচানো সন্তানের ধর্ম, কিন্তু কোনো মাই চাইবে না তার সন্তান কাউকে ঠকিয়ে মিথ্যার আশ্রয় নিয়ে কারোর সাথে প্রতারণা করে তার মায়ের জীবন বাঁচাক। আর আরেকটা কথা, উদ্দেশ্যে যাই থাকুক না কেন, অসৎ পথ কখনো সমস্যার সমাধান হতে পারে না। আপনি ওকে বলবেন ওর মায়ের চিকিৎসা ও যেন একটা সৎ পথে টাকা রোজগার করে তারপর করে। আর আপনি ভয় পাবেন না, আমি ওর জন্য কোনো বদদোয়া দিব না, কিন্তু আমার সাথে যা করেছে ও ঠিক করেনি, ও আমার আর কোনো দোয়াতে থাকবে না।